বিয়ের মণ্ডপে যখন চৈতি ঝিলকে অপমান করে, ওই ঝিলকে চড় মারে, তখন সাক্ষ্য এটা দেখে আর চুপ করে থাকতে পারে না। তখন সাক্ষ্য চৈতিকে উচিত শিক্ষা দিয়ে সে ঝিলের সাথে বিয়েটা সম্পূর্ণ করল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিল চলে যাওয়ার আগেই সাক্ষ্য ঝিলের কাছে গিয়ে তার মনের কথা বলে দেয়। এরপর সাক্ষ্য ঝিলকে নিয়ে সে পার্লারে চলে যায়। পার্লারে গিয়ে ঝিলকে তার বউয়ের রূপে মানে কনের রূপে সাজিয়ে সে বাড়িতে ফিরে আসে। এদিকে তখন চৈতি বিয়ের সাজে মণ্ডপেই বসেছিল। তখন চৈতি খেয়াল করে যে সাক্ষ্য বাড়িতে ফিরে এসেছে, আর সাক্ষ্যর সাথে পিছনে ঝিলও দাঁড়িয়ে আছে। এটা দেখে তো চৈতি খুব রেগে যায়। চৈতি যখন সাক্ষ্যর কাছে এগিয়ে এসে বলে, সাক্ষ্য, এটা কি হলো? তুমি ঝিলকে কেন নিয়ে আসলে? তারপর সে ঝিলের সামনে এগিয়ে যায় এবং ঝিলকে অপমান করতে শুরু করে। চৈতি তখন বলে, বাহ, বস্তির মেয়ে শেষ পর্যন্ত মণ্ডপেই এসে হাজির হয়েছে। এতদিন নাটক করে এখন আবার বউ সাজতে এসেছ। ঝিল যখন চুপ করে থাকে, মাথা নিচু হয়ে যায় তার, সে কিছুই বলতে পারে না। এদিকে চৈতি তখন আরও বলে চলেছে। সে বলে, কি হলো, এখন কোনো কথা বলছো না কেন? সাক্ষ্যকে ফাঁদে ফেলে এখানে ঢুকে পড়লেই কি সবকিছু ঠিক হয়ে যাবে নাকি? এই কথা শুনে ঝিল কাঁপতে থাকে, তার চোখ বেয়ে জল পড়তে থাকে। ঠিক তখনই সাক্ষ্য সামনে এসে দাঁড়ায়, আর সে গম্ভীর গলায় বলে ওঠে, চৈতি, একদম তুমি বাজে কথা বলবে না। তুমি ঝিলকে অপমান করে কথা বলতে পারো না। এই কথা শুনে চৈতি অবাক হয়ে যায়। চৈতি অবাক হয়ে বলে, কি? আমি তো সত্যিটাই বলছি সাক্ষ্য। এ কথা শুনে সাক্ষ্য রেগে যায় এবং সে বলে, সত্যি, সত্যিটা আমি বলছি, শোন চৈতি। এইদিকে তখন এইসব দেখে সব বাড়ির সকলেই অবাক হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, তুমি জানো আমি কেন আজকে এখানে ঝিলকে নিয়ে এসেছি? কারণ তুমি মিথ্যে বলেছিলে, তুমি ইচ্ছে করে ওর নামে কুচ্চা রটিয়েছিলে। তখন চৈতি একথা শুনে একটু অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, আমি আমি তো শুধু। এদিকে সেই মুহূর্তে তখন সাক্ষ্য তাকে থামিয়ে দেয়। সাক্ষ্য তখন বলে, আজ তুমি কিছু বলবে না, আমি শুধু বলবো, আর তুমি চুপচাপ শুনবে। তুমি শুধু কিছু করনি এমন নয়, তুমি একজন মেয়ের সম্মান নিয়ে খেলেছ। সে ঝিলের হাত ধরে সবাইকে দেখিয়ে বলে, এই মেয়েটা কোথাও কোনো ভুল করেনি, ভুল তো করেছি আমি। আমি চৈতির কথা বিশ্বাস করে তাকে ছেড়ে দিয়েছি। এই কথা শুনে তো চৈতির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সাক্ষ্য বলে, আজ এই মণ্ডপে যদি কেউ ঝিলকে অপমান করে, তাহলে সে আসলে আমাকে অপমান করবে, ঝিলকে নয়। তারপর চৈতির দিকে তাকিয়ে বলে, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে অন্য একজন মেয়েকে নিচু করতে না। আর তখনই সেখানে স্বাক্ষরের মা চলে আসে। স্বাক্ষরের মা এসে সাক্ষ্যকে বলে যে, সাক্ষ্য, তুই এভাবে চৈতিকে সবার সামনে অপমান করছিস কেন? চৈতির সাথে তুই খারাপ ব্যবহার করছিস কেন? শুধুমাত্র ওই বস্তির মেয়ের জন্য তুই চৈতিকে অপমান করছিস? তখন একথা শুনে সাক্ষ্য বলে, না তো মা, আমি তো সত্যি কথাই বলছি, যেটা সত্যি সেটাই তো বলছি। এতে অপমান হলে আমি কিছু করার নেই তো। চৈতি যেটা করেছে আমি সেটা সবার সামনেই বলছি, এখানে তো লুকোনোর কিছু নেই। আর আমি তো কোনো মিথ্যে কথা বলছি না। চৈতিকে না হয় তুমি জিজ্ঞাসা করো, চৈতিকে জিজ্ঞাসা করো, দেখো যে চৈতি এমন কাজ করেছে কি করেনি। যদি চৈতি এটা প্রমাণ করতে পারে যে চৈতি এমন কোনো কাজ করেনি, ঝিলকে সে মিথ্যে কথা বলেনি, তাহলে আমি চৈতির কাছে গিয়ে চৈতির পা ধরে ক্ষমা চাইব। তখন তুমি আমাকে বলবে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। কিন্তু এখন আমি চুপ করে থাকতে পারবো না। আমি শুধু এতদিন চুপ করে আছি শুধু তোমাদের কথা ভেবেই, কিন্তু এখন আমি আর তোমাদের কথা ভাবতে পারবো না, কারণ এখন আমি নিজের লাইফটা নিয়ে চিন্তা করছি। তাই তুমি যেটা এখন সত্যি যেটা ঘটছে সেটা ঘটতে দাও, তুমি এখানে এসে কোনো বাধা দিও না। এদিকে তখন সেখানে সাক্ষ্য ঠাম্মি চলে আসে। সাক্ষ্য ঠাম্মি এসে সাক্ষ্যকে বোঝাতে থাকে যে, সাক্ষ্য, তুই এমন ভুল কাজ করিস না। তুই ওই বস্তির মেয়েটাকে একবার তো ডিভোর্সটা দিয়ে দিয়েছিস, তাহলে ওকে এখন আবার এই বাড়িতে কেন নিয়েছিস? এখানে এনে ওকে কেন এভাবে সবার সামনে এনেছিস? আর ওকে কেন বিয়ে করবি বলছিস? তুই তো ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিস, সেটা কি তুই ভুলে গেছিস নাকি? আর তুই তো জানিস ওর সাথে তোর জোর করে বিয়েটা হয়েছিল, ওই বস্তির মানুষজন তোকে জোর করে বিয়েটা দিয়েছিল। তুই তাহলে এখন ওই মেয়েটাকে এখানে কেন এনেছিস? আর আমরা তো তোর জন্য চৈতিকে এটা ঠিক করে রেখেছি যে আমরা তোর সাথে চৈতির বিয়ে দেব। আর চৈতি তো খুব বড় ঘরের মানুষ, বড়লোক বাড়ির মেয়ে, তুই এটা কেন ভুলে যাচ্ছিস? আর তুই কেন ওই বস্তির মেয়েটার সাথে বিয়ে করতে চাইছিস? এটা তো আমরা বুঝতে পারছি না। তখন সেখানে স্বাক্ষরের মেজ কাকিও বলে ওঠে, হ্যাঁ সাক্ষ্য, এটাই তো আমরা বুঝতে পারছি না। এত কষ্ট করে তোমার কাঁধ থেকে ওই বস্তির মেয়েটাকে সরাতে পারলাম, আর তুমি কিনা আবারও নিজের পায়ে নিজেই কুড়ুল মারছ। ওকে আবারও এখানে ডেকে নিয়ে এসেছ। ও তো শহর ছেড়ে চলে যাচ্ছিল, ওকে তো যেতে দিলেই তো পারতে, তোমার তো একটা ঝামেলা মিটে যেত। এদিকে তখন সেখানে চলে আসে মিনু, মানে ঝিলের মা।
ঝিলের মা স্বাক্ষরের কাছে এসে জিজ্ঞাসা করে যে সাক্ষ্য বাবা তুমি এসব কি করছো তুমি আমার মেয়েকে তো ছেলে দিয়েছ ডিভোর্সটা দিয়ে